খিদা কইতা ভাই খুশিতে আমি অস্থির। তবে আমি মনে করছি সত্যি কথা আমরা তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না, কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায়? একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা। ইতানে বোঝে না যে আমরা তারা যদি একসাথে এভাবে বাঘের মতন ছাপাই পড়ে পরিস্থিতিটা বদলাইতে বাধ্য। তবে আলহামদুলিল্লাহ জিনিস আছে, খেলা জমছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে। হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে, সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান আইন যদি মেনে নেন সেনাবাহিনী এই অবস্থায়, তাহলে যে মাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হবে, যে মাত্র কেউ অভিযুক্ত হবেন, সাথে সাথে তার চাকরি চলে গেছে বলে ধরা হবে এবং বেসামরিক ব্যক্তি হিসেবে সেনা সদরের সেনাবাহিনীর কাজ হবে সেই ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে দেওয়া এবং বিচারের মুখোমুখি করা। সেনাবাহিনী এখন এমনকি বলকার তুর্কের ধমক খেয়েও নিজেদের আইনি সুরক্ষা, নিজেদের সম্মান, নিজেদের নিরাপত্তার কথা ভেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সেই আত্মসমর্পণে রাজি হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুম খুনের 2 মামলায় হেফাজতে থাকা সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে যাদের উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেফতারের ব্যাপারে, বিচারকে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বহুল আলোচিত সেই 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূস সরকারের চূড়ান্ত দফারফা। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান বনাম ডক্টর ইউনূস বিরাট ঘটনা ঘটবে। পর্দার অন্তরালে দেশ জুড়ে চলছে তোলপাড়। অপরদিকে কি সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? আদালতে হাজিরা না আত্মসমর্পণ? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর 15 জন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমকে জানালেও এখন পর্যন্ত 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখন পর্যন্ত সেনা হেফাজতে কি তারা আটক আছেন? এটাকে কি গ্রেফতার হিসেবে মনে করছে সেনাবাহিনী? এবং সেনাবাহিনী কিভাবে আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের এখনো হাজির না করে তাদের হেফাজতে রেখে দিচ্ছে? কোন আইনে? এসব প্রশ্নের কোনো মীমাংসা হয় নাই। 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3টি মামলায় 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং সেই গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ ছিল 22শে অক্টোবর এই তারিখটির মধ্যে আদালতে নিশ্চিতভাবেই এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে হাজির করতে হবে। তার মানে আজকে সেই দিন, যেই দিনে বোঝা যাবে যে সত্যিকার অর্থেই সেনাবাহিনী অগ্রাহ্য করছে কিনা সিভিলিয়ানদের আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতকে, ট্রাইব্যুনালকে, এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনা হেফাজতে রেখেই সেনা আইনেই এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার করার চেষ্টা জারি রেখে যাওয়ার কথা ভাবছে কিনা। মানে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সিদ্ধান্ত নিলেন আজকে বোঝা যাবে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে যে সরকারের বড় ধরনের দূরত্ব হয়েছিল এই গুমের মামলায় সেনা কর্মকর্তাদের জড়িয়ে ফেলার বিষয়টি নিয়ে
সেই বিষয়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া যেমন সেপ্টেম্বরের শুরুতেই জানিয়েছিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনানিবাসের ভেতরে বলা বিভিন্ন কথোপকথন বেরিয়ে আসছিল সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানেও জানা যাচ্ছিল যে 56 জন জেনারেল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের মূল আপত্তি হচ্ছে সেই জায়গায় যে প্রিজন ভ্যানে করে, পুলিশের ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে সেনা কর্মকর্তাদের, এবং সেই দৃশ্য তাদেরকে দেখতে হবে। মনে রাখতে হবে 9 জন জেনারেল পর্যায়ের কর্মকর্তাও কিন্তু আছেন এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের তালিকায়। বেশিরভাগই পলাতক, তবে যে 15 জন কর্মরত আছেন তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে 11 তারিখ সেনা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম করে সেনানিবাসের ভেতরে জানানো হয়েছে। কিন্তু সেনা হেফাজতে নেওয়া কি গ্রেফতার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু পরিষ্কার বলেছেন, বা আপনি আমিও জানি বোধহয়, যে সাধারণভাবে আইনে স্পষ্টত লেখা আছে যে কাউকে গ্রেফতার করলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এবং তারপর আদালত ঠিক করবে যে সেই গ্রেফতারকৃত ব্যক্তি কি জামিন পাবেন নাকি তাকে কারাগারে প্রেরণ করা হবে। অথচ 11 তারিখ যদিও বা সেনা কর্মকর্তারা জানালেন যে তারা সেনা হেফাজতে নিয়েছেন 15 জন কর্মরত সেনা কর্মকর্তাকে, এবং তারা হেফাজতে নিয়েছেন টিভি স্ক্রলে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশের পরেই 9 তারিখেই নিয়েছেন, এবং কিন্তু এখন পর্যন্ত আদালতে তারা হাজির করেন নাই। আর গ্রেফতার কি করে সেনাবাহিনী করবেন সেই প্রশ্নও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তুলেছেন। তিনি বলেছেন গ্রেফতার করার এখতিয়ার তো পুলিশের, সরকার, সেনাবাহিনী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের মধ্যে যে কত রকম টানা পড়েন আর দর কষাকষি চলছে তার প্রমাণ হচ্ছে একদিকে যেমন সেনা কর্মকর্তাদের হেফাজতে রেখে দেওয়া হয়েছে, এদের মধ্যে একজন আবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর এক মেজর জেনারেল, শেখ হাসিনার যিনি সামরিক সচিব ছিলেন মেজর জেনারেল কবির আহমেদ, তিনি পালিয়ে ভারত চলে গেলেন। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে 15 কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে। 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে 17 ও আরেকটিতে 13 জন আসামি, দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। এছাড়া 23 সেনা কর্মকর্তার 15 জনই হেফাজতে রয়েছেন। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচার্যে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে। তারা এখনো যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে। এসপার ওসপার, হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না, এটা পর্দার অন্তরালের খেলা, হয় ডক্টর ইউনূস জিতে যাবেন, দুইটার একটা হবে। দর্শক, নানান ধোঁয়াশা, পর্দার অন্তরালে অনেক খেলা চলছে, আপনারা অনেকেই জানেন না।
অ্যাডভোকেট তাজুল ইসলাম আইসিটি চিফ প্রসিকিউটর, তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে। 24 ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে, দফারফা হবে। কি হতে হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটর। মানে ওই যে 22 অক্টোবরের হিসাব, 22 অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে। তো এখন হাজির করতে হবে, এটা তো স্বাভাবিক ছিল, যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে, সেনা হেফাজতে আছে, হাজির হবে, ইট ওয়াজ ভেরি নরমাল। কিন্তু আমরা কি দেখছি যে আইসিটি চিফ প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে, মানে আনাটা নিশ্চিত না, আরো আসেন, দেখেন ভিতরে কি চলছে বুঝবেন। আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে, 15 সেনা কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। তবে আনতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন, যে হুঁশিয়ারি ছাড়া, থ্রেট ছাড়া, আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুম খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না, কোন নাটক করতে চাইছে, বাধা দিতে চাচ্ছে, বিচারে তারা হেল্প করছে না। এখন হয়তোবা সেই কোর্ট মার্শালে, সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে। দর্শক, হয়তো এখন এরকম চলতে হয়ে থাকতে পারে। তো দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটা আইনের বিধান। আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে বড় ধরনের একটা কি বলা যায় মাঠ তিনি তৈরি করেছিলেন। ইভেন বলা হয়ে থাকে যে সেনাবাহিনী যে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে, এটা ন্যারেটিভ তৈরিতে ইকবাল করিম ভূঁইয়া সাহেবের প্রত্যক্ষ একটা অবস্থান ছিল। এমনকি সাবেক সেনা অফিসারদেরকে নিয়ে তারা একটা ব্রিফিংও করেছিলেন। এরপরে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে। তো সেই ইকবাল করিম ভূঁইয়া একটা স্ট্যাটাস দিয়েছেন, তার এই স্ট্যাটাসকে ঘিরে আবারও নতুন করে মনে হচ্ছে, কেউ বলছেন যে তিনি আকাশ কুসুম কল্পনা করছেন, কেউ বলছেন যে সরকারের বিরুদ্ধে তিনি একটা উস্কানি দিচ্ছেন, আবার কেউ বলছেন যে তার অবজারভেশন হয়তোবা সঠিক। আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে, অনেকের মনে শঙ্কা। তবে আজকে সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সেই আশঙ্কাটা আরো বড় আকার ধারণ করেছে। আসুন কি তিনি আসলে বলেছেন, যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা। ইকবাল করিম ভূঁইয়ার ফেসবুক পোস্টে তিনি লিখছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস আরো 1 থেকে 2 বছর থাকবেন। তাহলে এই যে প্রতিদিন বলা হচ্ছে নির্বাচন হবে হবে হবে, দেশে বিদেশে আমরা তাহলে কোথায় কনফ্লিক্টে আছি? তার বক্তব্য হচ্ছে যে এরপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবার সম্ভাবনা হবে, মানে 1-2 বছর ডক্টর ইউনূস থাকবেন, তারপর নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা। আবার বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তিনি বহু দূরদর্শী চিন্তা করেছেন। তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে এরপরে যেটা হবে 1-11 সরকারের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ বিএনপি পাশ করে ক্ষমতায় যাবার পরেও পুরো মেয়াদ শেষ করার আগে যে কোনো সময় আবারও আর্মির ক্ষমতা গ্রহণের একটা সম্ভাবনা থাকতে পারে। তো তিনি তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, অদক্ষতা, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে। সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন, গণভোট। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ এবং সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছনে থাকবে। পোস্টটির শেষের দিকে তিনি যুক্ত করেছেন, এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা এবং বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভর করে রচিত। এদিকে 15 সেনা কর্মকর্তাকে কোথায় রাখা হবে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের, জানালেন চিফ প্রসিকিউটর। গুম খুন ও জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আলাদা 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে তাদের কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা
ফিরোজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালে বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পরে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন, কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের সিদ্ধান্ত। তিনি বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। চিফ প্রসিকিউটর আরো বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এ সময় আদালতের প্রক্রিয়া সহায়তা করায় সেনাবাহিনী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাজুল ইসলাম। এদিকে পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের 2 মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আর গত বছরের 18 ও 19 জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য 5 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।